সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আফটার লং টাইম, অনেকদিন পরে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ফিগার্স অফ স্পিচ। এটি আপনার অনার্সের স্টুডেন্টদের আছে, তাছাড়া আপনার প্রভাষক শিক্ষক নিবন্ধনের ও তাদের কিছু থাকে, এবং সেগুলোর মধ্যে আপনার সিমিলি আছে, আপনার মেটাফোর আছে, এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। ইমেজ আছে, আইরনি আছে, তাদের আছে অ্যানালজি আছে, তারপর হচ্ছে আপনার ইমেজ আছে যেটা পূর্বে দেখিয়েছি, এবং আপনার আছে স্যাম্বল আছে, কনসিট আছে, উইট আছে, পার্সনিফিকেশন আছে। আচ্ছা, তারপর হচ্ছে হাইপারবোল আছে তাদের, এবং প্যারাডক্স আছে, এপিগ্রাম আছে, তারপর হচ্ছে আপনার ক্লাইম্যাক্স আছে, অ্যান্টিক্লাইম্যাক্স আছে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আপনার যে সিলেবাসটি, এটা হচ্ছে কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধনের জন্য, যারা এনটিআরসি থেকে বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে থাকে রিটেনের জন্য, সেক্ষেত্রে এগুলো পড়তে হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধন প্লাস স্টুডেন্টদের জন্য, সবার জন্য উপযোগী। তবে আজকে ভিডিওতে আমরা 44টি ফিগার্স অফ স্পিচ আলোচনা করব। কিছু ফিগার্স অফ স্পিচের গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে খুব ভালোভাবে বিশ্লেষণ করব না। ভিডিওটি লং হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি তাহলে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং ভিডিওটি অনেক সুন্দরভাবে হবে এবং গুরুত্বপূর্ণ হবে আশা করা যায়। তো প্রথমে আমরা আলোচনা করব সিমিলে। আচ্ছা, অনেকে অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু এই লিটারেচার অংশটা লাগে, ঠিক আছে। So প্রথমে আছে simile. Simile কি? Simile is a figure of speech which makes an explicit comparison between two different or far-fetched objects or actions with the help of as or like. অর্থাৎ সিমিলে হচ্ছে দুটি ভিন্ন রকম বা বিজাতীয় জিনিস বা কাজের মধ্যে সুস্পষ্ট তুলনাকে সিমিলি বলে। অর্থাৎ আপনার দুইটা ভিন্ন রকম হবে এবং দুইটা বিজাতীয়, অন্য দুইটা জাতও ভিন্ন হবে এবং কাজের মধ্যে সুস্পষ্টভাবে তুলনা করবে। দেখুন, দ্য গার্ল ইজ লাইক এ রোজ, অর্থাৎ বালিকাটি গোলাপের মতো। সো দেখুন, এই গার্ল এবং রোজ, এই দুইটার কিন্তু জাত ভিন্ন রকম, একই জাত না, বিজাতীয়। বুঝতে পারছেন? তো দেখা যাচ্ছে এইটা তুলনা করছে লাইক দিয়ে এবং অ্যাজ দিয়ে। সো আমরা সিমিলে চিনবো কিভাবে? অ্যাজ এবং আপনার হচ্ছে লাইক থাকবে, এই শব্দ দুটি থাকলে আমরা সেটাকে সিমিলে হিসেবে চিহ্নিত করব। ঠিক আছে? তেমনি দেখুন, লাইফ ইজ লাইক এ ডম অফ মেনি কালার্ড গ্লাস। এখন আমরা আলোচনা করব মেটাফর। খুবই সংক্ষিপ্ত আলোচনা করব, বলছি লং যেহেতু। Metaphor is an implied analogy in which each one thing is imaginatively compared to another dissimilar thing. So বলছে দুটি ভিন্ন রকম জিনিস বা কাজের মধ্যে সুস্পষ্ট তুলনাকে ম্যাটাফোর বলে। অর্থাৎ সিমিলি এবং ম্যাটাফোরের মধ্যে যে সংজ্ঞায়ন, কোনো ডিফারেন্স নাই। ওকে, তবে এখানে শুধুমাত্র কি, এখানে অ্যাজ এবং লাইক থাকবে না। অর্থাৎ ম্যাটাফোরে আপনার অ্যাজ এবং লাইক থাকবে না, বাট আপনাকে বুঝে নিতে হবে যেটা তুলনা করা হয়েছে। ওকে, চলুন একটা দেখি। লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, অথবা দ্য মাইন্ড ইজ অ্যান ওশান, অথবা দ্য সিটি ইজ আ জঙ্গল। অর্থাৎ শহরটি জঙ্গলের মতো, শহরটি জঙ্গলের মতো। এখানে লাইক অথবা অ্যাজ এই বিষয় দুটো উঠানো হয়েছে, অর্থাৎ উজ্জ্বল আছে, স্পষ্ট নাই, বাট তুলনা করতে, শহরকে জঙ্গলের সাথে তুলনা করছে। আর এই ম্যাটাফোর মানে হচ্ছে তুলনা বা রূপক। সো এটাকে আপনাকে চিনতে হবে এভাবে। ওকে, তারপর হচ্ছে ম্যাটোনমি। এগুলো খুব বেশি একটা ডিটেইলস আলোচনা করবো না, কারণ গুরুত্বপূর্ণ না। The metonymy is a figure of speech in which something is referred to by a word which describes a quality or feature of the thing. It means a thing that is related with another thing. অর্থাৎ এখানে একটা জিনিস অন্য একটা জিনিসের সাথে সম্পর্কিত থাকে, একটার সাথে অন্য একটা সঙ্গে। ওকে, লেটস সি। দ্য পেন ইজ মাইটার দেন দ্য সর্ড। সর্ড মানে আপনারা জানি তলোয়ার। সো বলছে যে কলম হচ্ছে আপনার তরবারির চেয়ে বেশি ক্ষমতাশীল, বা আপনার মাইটার ক্ষমতাবান বা ক্ষমতাশীল, অথবা তার মানে ক্ষমতা আছে। এখন কথা হচ্ছে, এই দেখুন এখানে পেনের সঙ্গে সম্পর্ক কি? সর্ডের সঙ্গে, অর্থাৎ আপনার তরবারির সাথে।
সো এখানে একটা জিনিস অন্য একটা জিনিসের সাথে কি সম্পর্কিত। সো এই যে পেনটাকে এই সর্ডের সাথে কি করা হয়েছে, সম্পর্কিত করা হয়েছে, ঠিক আছে। সো এইভাবে একটা উদাহরণ দেখুন, গ্রে হেয়ার ওল্ড পিপল শুড বি রেসপেক্টেড। এই হেয়ার বলতে যে ওল্ড পিপলকে বোঝাচ্ছে। ওকে, তারপর আমরা আলোচনা করব এর উচ্চারণটা ভিন্ন রকম আছে বিভিন্ন জায়গায়। সো আমরা যদি দুইটা উচ্চারণ আমি বলার চেষ্টা করব, কেমন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে যদি আমি ডিকশনারি একটা আপনার যে ইয়ে আছে যে সিনেকডোকি, এটা উচ্চারণ সিনেকডোকি, অনেকে সিনেকডোসি বলে উচ্চারণ করেন। ওকে, এটি শর্টকাটে আলোচনা করি। It is a figure of speech in which one thing is referred to by another thing which is inseparably associated with it, usually in আপনার synecdoche a part of something stands for whole thing or a whole thing stands for a part of it। অর্থাৎ কোন একটা জিনিসের সম্পূর্ণ অংশ বোঝাতে যখন ওই জিনিসটার একটা অংশ উল্লেখ করা হয় বা একটা অংশ বোঝাতে সম্পূর্ণ জিনিসটাকে উল্লেখ করা হয়, তখন সেটাকে কি বলা হয়, সিনেকডোকি বলা হয়। আচ্ছা, সরি, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের ইনফরমেশন গুলো দরকার তারা অবশ্যই পজ করে আপনি নোট করতে পারেন। ওকে, সো এক্সাম্পল দেখুন, যে আমি একটা এক্সাম্পল এটা ইউজ করছি, ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। অর্থাৎ মানুষ শুধুমাত্র আপনার এই যে রুটি, এটি দিয়ে আপনার বাস করতে পারে না, মানে থাকতে পারে না। অর্থাৎ এখানে ব্রেড বলতে ফুড, মাত্র এই অল্প এই একটা অংশ, আমরা ডেফিনেশনে কি পড়েছিলাম, যে সম্পূর্ণ জিনিসটাকে উল্লেখ করা হয় তাকে কি বলা হয়, সিনেকডোকি বলে, ঠিক আছে। একটা অংশ বোঝাতে সম্পূর্ণ জিনিসটাকে বোঝায়। অর্থাৎ এখানে আপনাকে ব্রেড বলতে কি আসলে কি বোঝাইছে, রুটি বোঝাইছে না, এখানে বলছে ফুড, ঠিক আছে, খাবারকে এখানে উল্লেখ করেছে। সো অর্থাৎ একটা অংশ, বাট সেটা আসলে সেই পার্টস, মানে এখানে ব্রেড বলতে শুধুমাত্র রুটিকে না, টোটাল অংশটাকে বোঝাচ্ছে। পার্সনিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য। It is a figure of speech in which the writer puts imaginary life into a live being or a thing. So বলছে যে ফিগার অফ স্পিচে কোনো জন্তু, গাছপালা, জড় পদার্থ বা অন্য কোনো কিছুর উপর মানবিক বৈশিষ্ট্য আরোপ করা হয়, তাকে পার্সনিফিকেশন বলে। এটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি এটা সবার জন্য আসলে গুরুত্বপূর্ণ, জব, স্টুডেন্ট, সবার জন্য। আমি একটু বলি যে পার্সনিফিকেশন কোনটা, যেটা আপনার একটা জন্তু আছে বা গাছপালা আছে বা জড় পদার্থ আছে কোনো কিছু, তাকে আপনি জীবন দিলেন। যেমন আমি বলছি, দেয়াল আমাকে বলল যে ভাই তুই আমার গায়ে আস্তে আঘাত কর। আসলে দেয়াল কি কখনো কথা বলতে পারে না, দেয়াল কখনো কথা বলতে পারে না, বাট দেয়ালকে আমি কি দিয়েছি, জীবন দিচ্ছি, ঠিক আছে। তো বা সাইকেল আমি চালাচ্ছি, বললাম, সাইকেল আমাকে বলছে যে ভাই আস্তে চালা, উঁচু নিচু জায়গার দিকে চালা। এই সাইকেলের মধ্যে আমি যে কথাটা দিলাম বা জীবন দিলাম, এটা হচ্ছে পার্সনিফিকেশন। এখানে আপনি উদাহরণ দেখতে পারবেন, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze। এখানে ড্যাফোডিলসকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। মানুষ যেমন নাচে, কবি ড্যাফোডিলের নাচকেও মানুষের নাচের সাথে তুলনা করছেন, ঠিক আছে। সো ইটস আ পার্সনিফিকেশন। আচ্ছা, হাইপারবোল। So hyperbole bolte is a literary device that exaggerates or gives overstatements something or someone। অর্থাৎ হাইপারবোল হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যার মধ্যে একটা অতিরঞ্জিত ভাব থাকে। এই অতিরঞ্জিত ভাবকে আক্ষরিক অর্থে গ্রহণ করা যাবে না, ঠিক আছে, আক্ষরিক অর্থে গ্রহণ করা যাবে না। তো আপনি যদি সিম্পলি আক্ষরিক অর্থে গ্রহণ করেন তাহলে কিন্তু হাইপারবোল হবে না, বা লিটারেচারের যে সৌন্দর্য সেটা প্রকাশ পাবে না। সো এই অতিরঞ্জনের উদ্দেশ্য হিউমার বা ইমফ্যাসিস তৈরি করা। যেমন একটা বলছি, 10,000 saw I at a glance। অর্থাৎ এক, আচ্ছা, ড্যাফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, আমি এক নজরে বা এক পলকে 10,000 আমি দেখেছি, ড্যাফোডিলস দেখেছি। এখন কথা হচ্ছে যে আসলে সে যে এক নজরে 10,000 মানে কিভাবে দেখা সম্ভব, কিভাবে সম্ভব, আবার যদি দেখা সম্ভব হয় সে গণনা করলো কেমনে, শিওর কেমনে যে সে 10,000 আছে। সো এই যে অতিরঞ্জন, ঠিক আছে। কিন্তু এটা যদি আপনি ধরেন যে প্রমাণ দে, 10,000 দেখছিস, প্রমাণ কর, কিভাবে দেখলি, তুই গুনেছিস, না, এইভাবে আপনি করতে পারবেন না, আক্ষরিক অর্থে এটা গ্রহণ করা যাবে না।
সো এই যে অতিরঞ্জন করছে এটাকে বলা, সো এই যে অতিরিক্ত বর্ণনা যার কারণে এটাকে বলা হয় হচ্ছে আপনার হাইপারবল বা অতিরঞ্জন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, এটা আমরা আলোচনা করবো না, আপনার চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জাস্ট আপনার ইম্পর্টেন্ট গুলো আলোচনা করব। তারপর হচ্ছে অ্যান্টিথিসিস, এগুলো আলোচনা করবো না আপাতত। এপিগ্রাম, ওকে লেটস সি। So the epigram is a brave, sharp and witty statement which express a striking thought. Epigram হচ্ছে এমন একটা একটা সংক্ষিপ্ত বা তীক্ষ্ণ বুদ্ধি দীপ্ত ব্যাখ্যা যার মাধ্যমে একটা আকর্ষণীয় ধারণা প্রকাশ পায়। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা বর্ণনা যেখানে খুবই তীক্ষ্ণ বিষয় থাকবে, সূক্ষ্ম বিষয় থাকবে, সংক্ষিপ্ত বিষয় আলোচনা করা হবে এবং বুদ্ধিমান এবং যেটা ব্যাখ্যাযোগ্য তেমন একটা বিষয়। দেখুন আমি একটু উদাহরণ দিচ্ছি। ওকে, যে বলছেন রিডিং মেক বলতে মেক আ ফুল ম্যান, কনফারেন্স অ্যান্ড রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, ঠিক আছে, অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন। একটা আছে এ চাইল্ড ইজ দ্য ফাদার অফ নেশন। অর্থাৎ এই যে দুটো উদাহরণ আমি পড়লাম এর মধ্যে খুবই সংক্ষিপ্ত, সূক্ষ্ম এবং বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা প্রকাশ করে। সো এটা হচ্ছে আপনার এপিগ্রাম। ওকে, চলুন একটু ব্যাখ্যা করি কেমন ভাবে এটা আসলে সূক্ষ্ম বা বুদ্ধিদীপ্ত। বলছেন যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ নেশন, অর্থাৎ আজকের শিশু আগামী দিনের পিতা। সো দেখে কি মনে হয় যে সংক্ষিপ্ত একটা সেন্টেন্স, বাট এর মধ্যে আসলে ব্যাখ্যাযোগ্য। কেমন? আজকের যারা শিশু আগামী দিনের পিতা হবে এবং ভবিষ্যৎ হবে, এটাই স্বাভাবিক। কেন? কারণ ভবিষ্যৎ তারা বড় হবে এবং তারা বিয়ে শাদী করে পিতা হবে। আবার আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে হবে? কারণ আজকে যারা আপনার দেশের কন্ট্রোল করতেছে, দেশের আপনার আছে, নেতাগোতা আছে বা দেশ নেতৃত্ব দিচ্ছে, দেখা যাচ্ছে এর এক সময় গত হবে, মারা যাবে। নেক্সট এই শিশুরা কিন্তু বড় হয়ে ওইখানে যাবে। সো এইভাবে কিন্তু a child is the father of a nation। সো এটা দেখা যাচ্ছে সেন্টেন্সটা খুবই সংক্ষিপ্ত, বাট এর মধ্যে তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা আছে। প্যারাডক্স, এটা আলোচনা করতে হবে। A paradox is a statement which is apparently self-contradictory but essentially true। অর্থাৎ এটি এপিগ্রামের মতো। একটু আগে যেটা আলোচনা করলাম, প্যারাডক্সের মধ্যে একটি স্ববিরোধী বক্তব্য থাকে কিন্তু সেই বক্তব্য প্রকৃতপক্ষে সত্য। অর্থাৎ দেখে মনে হচ্ছে যে এটা আসলে ভুল, কিন্তু আসলে সেটা সত্য। যেমন জর্জ বার্নার্ড শ তার একটা নাটকে বলছেন, নান সোলজার্স আউট অফ 10 আর কাওয়ার্ড। অর্থাৎ এখানে সবাই জানে সৈনিকরা সবসময় কি সাহসী হয়, কাপুরুষ নয়। কিন্তু এইখানে বলছে জীবন বাঁচাতে সৈন্যরাও মাঝে মাঝে কি হয়, কাপুরুষের মতো কাজ করে। চলুন একটা এক্সাম্পল দেখি, আরো আপনার ডিটেলস বলছি। বলছেন দেয়ার ইজ নো ওয়ান সো পোর অ্যাজ আ ওয়েলদি মাইজার। অর্থাৎ একজন ধনী কৃপণের চেয়ে কোনো গরিব ব্যক্তি নেই। এখন চিন্তা করুন যে বলছে ধনী কৃপণ, অর্থাৎ ধনী ব্যক্তি আবার সেই গরিব মানুষ, সে কি গরিব মানুষ। সো কিভাবে সম্ভব ধনী কৃপণ সে গরিব হয় কেমনে? বাট আমরা জানি একটু যদি একটু চিন্তা ভাবনা করি, আসলেই তো যে ধনী কৃপণ সে আসলে গরিব। আরো অনেক এক্সপ্লেনেশন আছে এই সেন্টেন্সটার, বাট আপনার আপাতত চোখে দেখতে মনে হচ্ছে যে একজন গরিব ধনী, কিন্তু সে কিভাবে গরিব হয়? তো এইভাবে কিন্তু আপনি এটাকে যখন এরকম আসবে তখন এটাকে প্যারাডক্স বলা হয়। অক্সিমন, এটা আমরা আলোচনা করি। বলছে ইট ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস অর ফ্রেজেস are combined in a single expression producing the effect of a condensed paradox। আচ্ছা সিম্পলি বলি, ইট মিনস টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস দোজ আর পুট টুগেদার। আচ্ছা এই ফিগার অফ স্পিচ এর দুটি পরস্পর বিরোধী ওয়ার্ড, দুইটা কি থাকবে একটার সাথে একটা, অর্থাৎ ইন্টোনিম বা ফ্রেজকে শুধু ওয়ার্ড না ফ্রেজও থাকতে পারে, একই এক্সপ্রেশনের মধ্যে যুক্ত করা হয়, এটাও এক ধরনের প্যারাডক্স, বাট এটা হচ্ছে অক্সিমন। ওকে দেখুন, হি ইজ ওয়াইজ ফুল। সো এখানে দেখুন ওয়াইজ আছে আবার ফুল বলছে, ওয়াইজ মানে জ্ঞানী আবার ফুল মানে বোকা। সো দুইটা কিন্তু ডিফারেন্ট আপনার ওয়ার্ড ইউজ করা হয়েছে টোটালি। এটা কি বলে অক্সিমন। দেখুন ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্রুয়েল কাইন্ডনেস। সো ক্রুয়েল মানে কি আমরা সবাই জানি, ক্রুয়েল মানে নিষ্ঠুর আর কাইন্ডনেস মানে দয়া। সো এখানে আছে নিষ্ঠুর, পরবর্তীতে দিয়েছে দয়া। সো দেখুন টোটালি পরস্পর বিরোধী ওয়ার্ড। সো এই যে এখানে ওয়াইজ, ফুল এবং দ্বিতীয় বাক্যে যেমন দেখলাম ক্রুয়েল এবং কাইন্ডনেস সম্পূর্ণ পরস্পর বিরোধী শব্দ, কিন্তু
আপনার কি হয়েছে, একসঙ্গে ব্যবহৃত হয়েছে, আর এটাই এক্সপ্রেশন তৈরি করেছে একটা। সো এটা হচ্ছে আপনার, আমরা যেটা পড়তেছিলাম, অক্সিমন। ওকে, লেটস সি নেক্সট, আইরনি। So it is a figure of speech in which a statement or a situation or an action which actually means the opposite idea of its surface meaning. অর্থাৎ আইরনি হচ্ছে যা বলা হয় তার উল্টোটা বোঝায়, ঠিক আছে, যা বলা হবে তার বিপরীতটা বোঝাবে। আইরনিতে সাধারণত নিন্দার্থ, ঠিক আছে, বা প্রশংসা সূচক শব্দ ব্যবহার করা হয় নিন্দার্থে, ঠিক আছে। আমি জানি তুই খুব ভালো মানুষ। তো এই যে আমি জানি তুই খুব ভালো মানুষ, এই যে ভালো মানুষ বলছে, আসলে কেমন ভাবে বলা বলছে, এটা আইরনি একটা, আসলে তাকে নিন্দা করছে। সো আইরনি সাধারণত ব্যবহৃত হয় কাউকে পরোক্ষভাবে ঘা দেওয়ার জন্য, হ্যাঁ, খোঁচা দেওয়ার জন্য। এখানে প্রশংসা সূচক শব্দকে বিদ্রূপের কণ্ঠে উচ্চারণ করা হয়, যেমন আমি একটু দেখাচ্ছি উদাহরণ দিয়ে। The operation was successful though the patient died. বলছে অপারেশন সাকসেসফুল, কিন্তু কি হয়েছে, রোগীটি মারা যাওয়ার মাধ্যমে। চিন্তা করুন, সো এই যে সাকসেসফুল, সফল হয়েছে রোগীটি মারা যাওয়ার মাধ্যমে, আসলে এই সফলতা কি আসলে সফল হয়েছে? না, রোগী মারা গিয়েছে, কিন্তু ব্যর্থতা। কিন্তু কথাটা এমন ভাবে বলছে যে আসলে তোমার অপারেশন সফল হয়েছে কিন্তু রোগীটা মারা গিয়েছে, রোগীটা মারা যাওয়ার মাধ্যমে। সো এটাকে বলা হয় আইরনি, বিদ্রূপ, নিন্দাত্মক প্রশংসা করা। হ্যাঁ, আমি জানি তুই খুব ভালো ছেলে, না আমি জানি তো। সো এটা হচ্ছে আপনার নিন্দাত্মক বা আইরনি ইউজ করা হয়। ওকে, লিটুটেস এটা আমরা ইউজ করব না, যদি আপনাদের প্রয়োজন হয় যেগুলো বাড়তেছে সেগুলো আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে, কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। সো ক্লাইম্যাক্স, সরি, is a climax অনেক গুরুত্বপূর্ণ। So it is a figure of speech in which words, phrase or ideas are arranged in an ascending order. It is the peak of importance in a play or in a story. বলছে এখানে কম গুরুত্বে যে ধারণাটি বা ধারণাকে বেশি গুরুত্বের ধারণায় পৌঁছানো হয়। প্রথমে উল্লেখ করা হয় সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়কে, তারপর আস্তে আস্তে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি উল্লেখ করা হয়, আর এটাকে বলা হয় ক্লাইম্যাক্স। এটা অনেক গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তো তার মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেটি সেটা আগে, তারপরে মনে করেন আপনি 3 2 1 এভাবে, অর্থাৎ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ, তারপর সবচেয়ে বেশি, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, তারপর লাস্টে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দেখুন, আই কেম, আমি আসলাম, আই স, আমি দেখলাম, আই কনকর্ড, আমি জয়লাভ করলাম বা বিজয়ী হইলাম। সো এইখানে দেখুন, আসলাম, দেখলাম এবং লাস্টে জয় করলাম, অর্থাৎ যেটা আপনার ক্লাইম্যাক্স, যে সফলতা বা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা কিন্তু কি হয়েছে, লাস্টে উল্লেখ করা হয়েছে। সো এইখানে যে আস্তে আস্তে আসে, মানে গুরুত্বের পর্যায়ে বাড়ানো হয়েছে, সো এটাকে বলা হয় ক্লাইম্যাক্স। এটা অনেক গুরুত্বপূর্ণ জব সেক্টর এবং বিভিন্ন ক্ষেত্রে। সো আপনার আরেকটা, এখানে আর কিছু উদাহরণ আছে দেখুন, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি আপনার শ্যালোড, সাম ফিউ টু বি সিউড অ্যান্ড ডাইজেস্টেড। অর্থাৎ অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকনের একটা, এই যে আপনার এসে আছে, যেটার ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেখানে বলছে কিছু কিছু বই আছে যেগুলো টেস্ট করতে হয়, কিছু বই আছে সেগুলো শুধু হালকা দেখতে হয়, কিছু বই আছে সেগুলো আপনার চিবিয়ে খেয়ে ফেলতে হয়। সো এই যে আপনার পড়াশোনা, অফ স্টাডিজ, তো দেখা যাচ্ছে যে লাস্টে যেটা গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করতে হয়। দেখুন এখানে বলছে হি স্মাইলস, সে হাসলো, হি লাভস, শর্ত হাসি আসলো, অ্যান্ড রোরস, এবং সে কি করলো। সো আপনারা বুঝতে পারতেছেন, অর্থাৎ প্রথমে আপনার কম গুরুত্বপূর্ণ এবং লাস্টে বেশি গুরুত্বপূর্ণ। সো দ্য ক্লাইম্যাক্স ইজ হ্যাপেন্ড অ্যাট দ্য এন্ড অফ এ প্লে, স্টোরি, এ ড্রামা, এটসেট্রা। সো ক্লাইম্যাক্সটা সাধারণত ঘটে একটা আপনার প্লে, নাটক, গল্প, অথবা আপনার যে নাটকের লাস্টে অংশ, এগুলো জেনারেলি ঘটে থাকে। আচ্ছা, অ্যান্টিক্লাইম্যাক্স অর ব্যাথোস, আমরা ক্লাইম্যাক্স যেটা পড়লাম তার টোটালি অ্যান্টোনিম, অর্থাৎ উল্টা। চলুন একটু ডেফিনিশনটা পড়ি। Anticlimax or bathos is a statement in which there is a sudden fall from the serious of the trivial or from the sublime to the ridiculous. অ্যান্টিক্লাইম্যাক্স বা ব্যাথোস হচ্ছে ক্লাইম্যাক্সের বিপরীত। ক্লাইম্যাক্স যেখানে খুব কম গুরুত্বপূর্ণ বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আপনার অনুসরণ করা হয়, সেখানে অ্যান্টিক্লাইম্যাক্স বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি আগে উল্লেখ করে এবং কম গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেষে উল্লেখ করে।
অর্থাৎ এন্টি মানে কি বুঝতে পারতেছেন, বিপরীত। সো ক্লাইম্যাক্স এর বিপরীত হবে, অর্থাৎ ক্লাইম্যাক্স ছোট থেকে বড়, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর অ্যান্টি ক্লাইম্যাক্স হবে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটি আগে, আর লাস্টে হবে কম গুরুত্বপূর্ণ। উদাহরণ দেখুন। সো বলছেন poets and pigs are not appreciated unity, they are dead. সো এখানে পোয়েট এবং পিগস বিশাল কিছু থেকে একেবারে ক্ষুদ্র কিছুতে পতন, এটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। আচ্ছা উদাহরণ আরো কিছু দেখি, দেখুন এখানে বোঝা যাচ্ছে যে so over violent or over civil that every man with him was God to devil। দেখুন প্রথমে গড, তারপর কিন্তু ডেভিল, অর্থাৎ প্রথমে আপনার ঈশ্বরের কথা বলা হয়েছে, তারপর শয়তানের কথা বলা হয়েছে, এটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। আর ক্লাইম্যাক্স কি হইতো, ডেভিল টু গড, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিটোপেল, আপনার জন ড্রাইডেনের একটি লেখা, সেখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা সার্কিজম, এটা আপনার চাইলে কমেন্ট বক্সে জানাবেন, যেগুলো বাদ দিচ্ছি। অ্যালিটারেশন গুরুত্বপূর্ণ। So alliteration is a figure of speech in which there is a repetition of consonant sounds at the beginning of words or phrases on a sequence। অর্থাৎ এখানে পাশাপাশি কয়েকটা শব্দের শুরুতে কিংবা মাঝখানে কোনো একটা কনসোনেন্ট সাউন্ডের পুনরাবৃত্তি, অর্থাৎ ডাবল আপনার ঘটবে। ওকে, উদাহরণ দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আপনারা একটু পড়ে নেবেন। বলছেন ফুল ফ্যাদম 5 day ফাদার লাইস। আচ্ছা, দ্য ফেয়ার ব্রিজ বিলু দ্য হোয়াইট ফোম ফ্লিউ। আবার বলছেন দ্য ফ্লো ফ্লোট ফ্রি। আচ্ছা, রেইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার বাই স্যামুয়েল টেইলর কলেজ। তো এখানে দেখুন ফুল এফ কনসোনেন্ট, আবার এফ ফ্যাথম, আবার দেখুন প্রথম এফ 5, আবার দেখুন ফাদার 5 এফ। সো প্রত্যেকটা শব্দের শুরুতে দেখুন এখানে কনসোনেন্ট। সো এইখানে আপনার যেটা অ্যালিটারেশন 2 বা 2 এর বেশি, সর্বনিম্ন 2 এবং 2 এর বেশি কি হবে, এইরকম প্রথম যে অক্ষরগুলো থাকবে, কনসোনেন্ট গুলো, সাউন্ড গুলো, সেগুলো আপনার কি থাকবে, সেম হওয়া লাগবে। তেমনি দেখুন ব্রিজ, এখানে বি, বিলু বি, লাস্টে আছে দেখুন আপনার ফর্ম এবং ফ্লু। তারপর দেখুন যে ফলো এবং ফলোড এফ এফ, আবার ফ্রি এফ, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড শুরু হচ্ছে আপনার একই কনসোনেন্ট দিয়ে, একই লিটার দিয়ে। সো এটাকে বলা হয় অ্যালিটারেশন, পুনরাবৃত্তি, ঠিক আছে। আচ্ছা পান, এটা আমাদের দরকার নেই, এটা আপনারা ছোট করে পড়ে নেবেন। অ্যালুজন, অ্যালুজন বলতে আপনার কাল্পনিক চরিত্র বা স্থান বা ঘটনা উল্লেখ করে, এটাকে অ্যালুজন বলে। সো এটা আমরা খুব বেশি টাকা পড়বো না, চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যালিগরি, আমি কোনগুলো আলোচনা করছি যেগুলো আপনার চাকরি এবং প্লাস হচ্ছে আপনার পড়াশোনা এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যালিগরি কি, ইট ইজ আ লিটারি ফর্ম ইন which one story is told in the guise of another story. An allegory is a story of double meaning. Simple, it has a hidden meaning. অ্যালিগরিটা কেমন, এখানে একটি চরিত্র বা ঘটনা বা পরিবেশ দ্বারা অন্য চরিত্র ঘটনা পরিবেশ সৃষ্টি করে। এখানে একটা জিনিসের দুই রকম অর্থ থাকে, একটা জিনিস থাকবে বা দুই রকম অর্থ, এটির মধ্যে একটার মধ্যে লুকায়িত থাকে। দেখা যাচ্ছে যে বলছে একরকম, বাট ওই শব্দটার দুই রকম মিনিং হতে পারে, কেমন। সো তাছাড়া আপনার এটা ঘটনা অনেক কিছু বিশ্লেষণের পর, যেমন স্পেন্সার্স দ্য ফেইরি কুইন, অ্যান অ্যালেগোরিক্যাল পোয়েম ইন হুইচ দ্য নাইটস রিপ্রেজেন্ট virtues of chastity and holiness. Above, Rhyme of the Ancient Mariner দেখি যে also an allegorical poem because here the poet wanted to teach us to show divine love all creators of God. ওকে, তারপর হচ্ছে অ্যানাফোরা, আমরা আলোচনা করব না। তারপর হচ্ছে অ্যাফোরিজম, এটাও আলোচনা করব না। ওকে, তারপর হচ্ছে ওটাও আলোচনা করব না, 24 বাদ দিলাম। তারপর ব্ল্যাঙ্ক ভার্স, ওকে লেটস সি। বলছেন যে blank verse means iambic pentameter, lines without rhyme at the end. In blank verse, the last word of a line doesn't rhyme with the last word of any of the successive lines. অর্থাৎ এই ব্ল্যাঙ্ক ভার্সের বাংলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, যেটি আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত, উনি আসলে এটির জনক বাংলাদেশের। সো এটা হচ্ছে অমিত্রাক্ষর বলতে মিলহীন বোঝায়, অর্থাৎ লাস্টে আপনার মিল থাকবে না, ঠিক আছে। সো ব্ল্যাঙ্ক ভার্স বলে, দেখুন আমি একটু দেখাচ্ছি, এখানে আছে কিং বাট এখানে আছে ক্রেজ লাস্টে। আবার এই সেন্টেন্সের লাস্টে দেখুন আছে রেস, আর এটা আছে মি, আবার আছে টেনিসন, অর্থাৎ লাস্টের এইগুলা, সরি এটা টেনিসন তো নাম। সো মি, এখানে আসলে মি। সো প্রত্যেকটা আপনার যে সেন্টেন্সের লাস্টে কিন্তু কোনো মিল নাই। আচ্ছা, মিলযুক্ত সেন্টেন্স কেমন হয় সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ।
সো এখানে কোনো লাইনের সাথে অন্য কোনো লাইনের কোনো ছন্দের কোনো মিল নাই, একটি আরেকটির সাথে সম্পূর্ণ আলাদা। তো এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। আচ্ছা, আমরা সিসেরা যেটা অ্যাভয়েড করলাম আপাতত, ক্যাথারসিস এটাও আমরা কি করলাম, অ্যাভয়েড করলাম। কনসিট, কনসিট আমরা হালকা একটু দেখি, হ্যাঁ। Conceit is a comparison between two far-fetched objects or things of different kinds, অর্থাৎ কনসেপ্ট হচ্ছে দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, দুইটা ভিন্ন জিনিস। যেমন জন ইউজড a several conceit in his writing, যেমন where can we find two better hemispheres without sharp north, without declining west. আবার গড মোরো, এটা বাই জন ডানে। আবার দেখুন লিখছেন, বাট শাকস্ট ওয়ান কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি অর শর্টেড উইন দ্য সেভেন স্লিপার্স ডেন। ওকে, নেক্সট আমরা অ্যাভয়েড করলাম কাপলেট। ওকে, এটা একটা আলোচনা করি জাস্ট শুধু ব্ল্যাঙ্ক ভার্সটা বোঝার জন্য, ঠিক আছে। কাপলেট মিন্স হচ্ছে টু ভার্স লাইন্স দ্যাট ইজ রিমিং টুগেদার এট দ্য এন্ড, অর্থাৎ কাপলেট হচ্ছে দ্বিপদীয়, হচ্ছে দুটো লাইনের মধ্যে ছন্দের মিল থাকবে। একটু উদাহরণ দেখুন বুঝতে পারবেন। Below the winter wind thou art not so unkind, so এখানে wind, এখানে unkind, দেখুন ছন্দের কি সুন্দর মিল আছে। অর্থাৎ প্রথম লাইনের সাথে এখানে wind এবং unkind এই যে মিল আছে, এটা হচ্ছে কাপলেট। আর কিছু উদাহরণ দেখুন, দেখুন বুঝতে পারবেন। এখানে হচ্ছে ডিপ, ডাক অ্যান্ড ডিপ, a promise to keep, deep keep sleep, কি সুন্দর মিল আছে, এটাকে বলা হয় আমরা যেটা বলছি কাপলেট। আচ্ছা, ড্রামাটিক আইরনি, এটা একটু আলোচনা করি। ড্রামাটিক আইরনি ইজ আ ডায়লগ অর সিচুয়েশন হুইচ কনভেইজ আ মিনিং টু দ্য ক্যারেক্টার অর ক্যারেক্টার্স অন স্টেজ বাট ইটস অপোজিট মিনিং টু দ্য অডিয়েন্সেস। দ্য ড্রামাটিক আইরনি আমরা আগে আইরনি পড়েছি, জাস্ট তাই একটা রূপ আর বলা যায় যে আইরনি হচ্ছে যেখানে দর্শকরা প্রকৃত সত্য সম্পর্কে অবগত থাকে কিন্তু প্রধান যে চরিত্র সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকে না, অর্থাৎ আমরা যারা অডিয়েন্স তারা বুঝতে পারে যে কে দোষী কে সমস্যা, জাস্ট টোটাল বুঝতে পারে, কিন্তু আসলে এখানে যে প্রধান যে চরিত্র সে কিছুই বুঝতে পারে না। আপনারা যারা ওডিপাস দ্য কিং এই নাটকটি দেখেছেন, সো এইখানে আপনার প্রচুর ড্রামাটিক আইরনি আপনার খুঁজে পাবেন, এখানে ব্যবহার করা হয়েছে। যেমন আছে ও আই ওডিপাস হুজ নেম ইজ নোন অ্যাফার সপিকলস ওডিপাস দ্য কিং, অর্থাৎ এখানে ওডিপাস তার গর্বের কথা জোর দিয়ে বলেছেন, কিন্তু এখানে সেই হচ্ছে আনক্লিন থিং, অর্থাৎ কার্স পোলার। অর্থাৎ আমরা জানি এটা এই ছোট্ট যদি বলি যে ওডিপাস জানি আমরা যে, আচ্ছা পরের লাইনে পড়ি তা ক্লিয়ার করতেছি। শেমলেস, ব্রেনলেস, শর্টলেস, স্লট, সফোকেলস, ওডিপাস দ্য কিং। সো বলছে হিয়ার ইজ দ্য শেমলেস ব্রেনলেস ম্যান হু কিল হিজ ফাদার অ্যান্ড ম্যারি হিজ মাদার। অর্থাৎ বলছেন যে আসলে এই যে আপনার ওই যে এলাকায় দূষিত করেছে, যার কারণে ওই সফোকেলস ওডিপাস, এই যে আপনার এখানে উল্লেখ করা আছে ঘটনাটি আপনারা দেখে নেবেন। সো ওইখানে দেখা যাচ্ছে যে একটা পাপের কারণে ওই শহরে আপনার মানে কি বলে বিপদ আসছে। তো দেখা যাচ্ছে আপনার ওডিপাস গালাগালি দিচ্ছে, অথচ এই বিপদের মূল কিন্তু সেই। কারণ কি? কারণ সেই হচ্ছে তার বাবাকে নিজে হাতে খুন করেছেন এবং সেই তার মাকে বিবাহ করেছেন এবং তার মায়ের গর্ভে কয়েকটা সন্তানও কিন্তু সে জন্ম দিয়েছেন, যার ফলে কিন্তু ওই এলাকায় বিপদ দেখা দিয়েছে, বাট সে জানে না, বাট অডিয়েন্সরা সবকিছু জানে। সো এটাকে বলা হয় আমরা যেটা বলতেছিলাম ড্রামাটিক আইরনি। ওকে, তারপর হচ্ছে ড্রামাটিক মনোলগ। এই যে ড্রামাটিক মনোলগ এটা আমরা জানি এটা হচ্ছে আপনার লিটারেরি টার্মের মধ্যে পড়ে। সো তবে একটু এখানে আলোচনা করছি, যদিও আরেকটা ভিডিও আছে। সো ড্রামাটিক মনোলগ হচ্ছে ইজ আ লিরিক পোয়েম ইন হুইচ আ সিঙ্গল স্পিকার এক্সপ্রেসেস হিজ অর হার থটস অ্যান্ড ফিলিংস টু দ্য সাইলেন্ট লিসেনার। অর্থাৎ ড্রামাটিক মনোলগ হচ্ছে যে যেখানে শুধুমাত্র একজন বক্তা থাকবে, যেখানে তার যে চিন্তা ভাবনাগুলি ব্যক্ত করবে নীরব শ্রোতাদের কাছে। অর্থাৎ এখানে শুধুমাত্র বক্তা একাই কথা বলেন এবং অন্যরা শুনবে, ঠিক আছে। অর্থাৎ বক্তা কথা বলবেন, বক্তা আবার নিজে নিজে কোশ্চেন তৈরি করবেন, কোশ্চেন তৈরি করে নিজেই আবার অ্যান্সার করবেন, নিজেই টোটাল আপনার ড্রামাটা বা যে পোয়েমটা সেটা ডিটেলস বর্ণনা করবেন, ঠিক আছে। এখন অডিয়েন্স জাস্ট শুনবেন। সো এটাকে বলা যেমন হচ্ছে দ্য প্যাট্রিয়ট, ইউলিসিস অ্যান্ড ড্রামাটিক মনোলগ হচ্ছে এর সবচেয়ে ভালো উদাহরণ। এখানে শুধুমাত্র আপনি কি পাবেন, একজন বক্তায় পাবেন এবং তার মনের ভাব প্রকাশ করে সেটি আপনি পাবেন, তাই এগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগের উদাহরণ।
আচ্ছা, হ্যামার্থিয়া এটা আমরা আলোচনা করব না আজকে আর। ওকে, ইমেজেরি হালকা একটু আলোচনা করি ইমেজেরিটা। কারণ কেন এগুলো আলোচনা করছি বলছি তো, যে প্রভাষকের আছে এগুলো এই কারণে। সো ইমেজেরি ইজ দ্য কালেকশন অফ সাম ইমেজেস, অর্থাৎ কোন স্মৃতি মনে রাখাকে হচ্ছে ইমেজেরি বলে। অর্থাৎ এই ইমেজেরি অর্থাৎ এমন ভাবে সুন্দরভাবে বর্ণনা করবে যে মনে হচ্ছে আপনার চোখের সামনে ফুটে উঠতেছে এগুলা। যেমন টু অটাম কবিতায় কবি অনেক ইমেজেরি ব্যবহার করছেন। একটা দেখি আমরা, season of mist and mellow fruitfulness, close bosom friend of the maturing sun. সো এইখানে লাইন দুটি পড়ার সময় আমাদের মনে একটা কাল্পনিক চিত্র অঙ্কিত হয়, যেখানে পাকা পাকা ফল ফুলে আছে। সো এটা হচ্ছে ইমেজেরি। আরো কিছু উদাহরণ আছে, আমরা দরকার হয় অন্যদিন আলোচনা করবো, অথবা লাস্টে যে আমরা আলোচনা করবো প্রথম থেকে, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য করে সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সো নেগেটিভ ক্যাপাবিলিটি এটা আমাদের আপাতত দরকার নেই। অবজেক্টিভিটি এটারও আপাতত দরকার নেই আমাদের। ওকে, ওড। আচ্ছা, ওড কি? An ode is a lyric poem that begins with an address to someone or something and ends with a consolation. ওড হচ্ছে এক ধরনের গীতি কবিতা, যা কোনো কিছু বা কাউকে সম্বোধন বা উদ্দেশ্য করে লেখা হয় এবং সান্ত্বনার মাধ্যমে শেষ হয়। ঠিক আছে, প্রথমে কি কারোর উদ্দেশ্য করে বা সম্বোধন করে লিখবে এবং লাস্টে সান্ত্বনা দেবে। ঠিক আছে, যেমন হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, ওড টু নাইটিঙ্গেল। দেখুন ওড সব কিন্তু উদ্দেশ্য করে লিখছে, যে ওড কার প্রতি? ওয়েস্ট ওয়াইন্ডের প্রতি। ওড টু নাইটিঙ্গেল, ওড লিখেছে কিসের প্রতি বা কাকে সম্বোধন করে? নাইটিঙ্গেলের প্রতি। সো এইভাবে দেখুন, ওড টু আ গ্রেসিয়ান আর্ন। সো ও এই ওড লিখেছে কিসের প্রতি, কার জন্য? ওই যে গ্রেসিয়ান আর্নের প্রতি। সো এইভাবে কিন্তু আপনার প্রতিটা ওড শুরু হয় এবং যা শেষ হয়েছে সান্ত্বনার মাধ্যমে। আচ্ছা, অনোমেটোপিয়া আমরা আলোচনা করবো না। পোয়েটিক জাস্টিস। ওকে, poetic justice is the natural judgment which gives the wicked his due punishment and the virtuous his due rewarded. অর্থাৎ পোয়েটিক জাস্টিস হচ্ছে এমন কোনো সাহিত্যকর্মের পরিণতিতে চরিত্রাবলী যদি তাদের কর্মকাণ্ডের দোষ ও গুণ অনুযায়ী শাস্তি এবং পুরস্কার লাভ করে, তখন সাহিত্যের ভাষায় তাকে কি বলা হয়? পোয়েটিক জাস্টিস বলা হয়। যেমন হচ্ছে কিং ওডিফাস। এই ওডিফাস তার অতিরিক্ত গর্ব একঘেয়েমির জন্য শাস্তি পেয়েছেন, এটা হচ্ছে পোয়েটিক জাস্টিস। তো এটা একটা বলছিলাম, কিং ওডিফাসের কাহিনী আপনারা জেনে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কিং ওডিফাস, ওই যে বললাম যে তার রাগের কারণে, ওই যে সামান্য একটা ত্রুটির কারণে তার বাবাকে সে হত্যা করে ফেলে, কিন্তু সে জানে না সে তার বাবাকে হত্যা করেছে। পরবর্তীতে এই যে একঘেয়েমি, তারপরে যে বড় ধরনের যে পাপ, পরে সে নিজে জানতে পারে যে সেই এই বড় ধরনের একটা কলুশনের মধ্যে সে নিজেকে মানে আচ্ছন্নিত করে ফেলছে বা নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলছে। তারপর কিন্তু সে নিজেই নিজের চোখ দুটোকে অন্ধ করে দেয় এবং ফাইনালি সে কিন্তু হচ্ছে আপনার একদিকে বনবাসে চলে যায়। তো এটাই। ওকে, soliloquy. Soliloquy is a dramatic technique of speaking alone on stage. It is a dramatic technique of exposing to the audience the intentions, thoughts, and feelings of a character who speaks to himself while no one remains on stage. Soliloquy হচ্ছে নিজের সঙ্গে কথা বলা। এখানে মঞ্চ উপস্থিত একজন তার মনের উদ্দেশ্য, মানসিক অবস্থা প্রকাশ করে, কিন্তু মঞ্চে কেউ উপস্থিত থাকে না। এটা আমরা ড্রামাটিক মনোলগের মতো। ঠিক আছে। ওকে, সনেট সম্পর্কে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সনেট ইজ a kind of lyric poem consisting of 14 iambic pentameters lines integrated by rhyme scheme. অর্থাৎ চতুষ্পদী কবিতা হচ্ছে কবিতা লেখার একটি ধরন। সনেট বলতে চতুষ্পদী কবিতা, যেখানে 14টি লাইন থাকে, যে এগুলো আইম্বিক পেন্টামেটার এবং একটি নির্দিষ্ট ছন্দ রীতি অনুসরণ করে। ঠিক আছে, যেমন হচ্ছে শেক্সপিয়ারিয়ান, আপনার হচ্ছে শেক্সপিয়ার সনেট পাবেন, তারপর হচ্ছে লন্ডন 1802 আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এগুলো পাবেন, ওজিমিন্ডাস গুলোতে পাবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্টিভিটি আমরা আলোচনা করব না। স্যাম্বলিজম এটাও আমরা আলোচনা করব না। ওকে, সো উইট একটু আলোচনা করি হালকা। So wit is a brief and brilliant expression intended to produce surprise and pleasure. অর্থাৎ সাহিত্য উইট হচ্ছে লেখকের বাকচাতুর্য, বক্তব্যের উজ্জ্বল প্রবৃত্তি, যখন পাঠকের চিত্তকে আনন্দিত এবং বিস্মিত করে তখন তাকে উইট বলা। অর্থাৎ উইট হচ্ছে এমন সুন্দর লেখা যেটার মধ্যে আপনার বাকচাতুর্য থাকবে, উজ্জ্বল থাকবে, সুন্দর থাকবে, আনন্দ দেবে
এবং খুবই বুদ্ধিদীপ্ত থাকবে এবং বিস্মিতময় করবে। সো এটা হচ্ছে ওয়েটের কাজ। ওকে, তারপর হচ্ছে জেউগমা। ওকে, জেউগমাটা কেন পড়তে হবে সেটা আমি আবার বলছি। প্রভাষক এনটিআরসি থেকে যেটি নিয়োগ হয় সেখানে অনেক গুরুত্বপূর্ণ। সো বলছে Zeugma means a single word that governs or modifies two other words when it is appropriate to one of them. তো Zeugma হচ্ছে এমন একটা ভার্ব বা অ্যাডজেক্টিভ দিয়ে এমন দুটি নাউনকে কভার করা হয় যেখানে ওই ভার্ব কিংবা অ্যাডজেক্টিভটা আসলে নাউনের জন্য প্রযোজ্য। ওকে, চলুন একটু ব্যাখ্যা করি। বলছেন দ্য লাইটিং কিল্ড সেভারাল পিপল অ্যান্ড স্ট্যাক্স। ওকে, স্ট্যাক্স। এখন এই যে লাইটিং, এখানে বজ্রপাত, মানুষের মৃত্যু হয়, এটা স্বাভাবিক। কিন্তু এই যে স্ট্যাক্স বুঝাইছে লাস্টে এই সেন্টেন্সের, স্ট্যাক্স। সো এই যে স্ট্যাক্স বলতে কি বোঝায়? স্ট্যাক্স বলতে খড়ের গাদা বোঝায়। এখন কথা হচ্ছে বজ্রপাতের কারণে মানুষ মরে, কিন্তু কি খড়ের গাদা কি মরে নাকি? না, খড়ের গাদা হচ্ছে ড্যামেজ হয়, ধ্বংস হয়। সো এইখানে ড্যামেজ বসানোর দরকার, কিন্তু কিল বসানো হয়েছে। কিন্তু এই যে কিল উভয় নাউনকে কিন্তু কি করে ইন্ডিকেট করে। কিল কাকে? পিপল এবং স্ট্যাক্সকে কিন্তু হত্যা করেছে। সো এইটা হচ্ছে আপনার জিওগমা। ওকে, আমি আবারও বলছি, এই আপনার জিওগমা হচ্ছে আপনার নাউন দ্বারা বা অ্যাডজেক্টিভ দ্বারা কি হবে, দুইটা জিনিসকে কভার করবে। ঠিক আছে, সো একটা ওয়ার্ড দিয়ে দুইটাকে আপনার কি করবে, ভার্ব দিয়ে বা অ্যাডজেক্টিভ দিয়ে, আপনার একটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দিয়ে আপনার দুটি নাউনকে কি করবে, কভার করা হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার জিওগমা। ওকে, আমরা প্রথমে একটু আলোচনা করব কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট একটা মিনিট। এখানে আমরা সিমিলে আলোচনা করছি, মেটাফোর আলোচনা করছি, এগুলো ডিটেলস ইমেজ আলোচনা করছি। আপনার দরকার হয় আমি প্রথম থেকে একটু জাস্ট স্লো করতেছি যাতে স্ক্রিনশট নিতে পারেন আপনারা, অথবা পজ করে নোট করতে পারেন। ওকে, শর্ট করে নিয়ে যাচ্ছি কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো সুন্দর করে আলোচনা করা আছে মেটাফোর গুলা। আমি এগুলো আলোচনা করিনি কারণ এগুলো আলোচনা করলে আরো বড় হয়ে যাইতো, এতগুলো আলোচনা করতে পারতাম না। এই কারণে একটু দয়া করে পজ করবেন প্রতিটা সেকেন্ড সেকেন্ড। কষ্ট হবে আমি জানি, বাট এগুলো আপনারা একটু চেষ্টা করবেন। আচ্ছা, ইমেজের একটা উদাহরণ আমি বোঝাতে চাইছিলাম মনে হয়। একটা উদাহরণ দেখুন, ইমেজ বলতে কি বোঝায়। দ্য ব্ল্যাক, এই যে ফর এক্সাম্পল, দ্য ব্ল্যাক ক্যাট ইজ নাও ইন দ্য ডার্ক রুম। অর্থাৎ ব্ল্যাক ক্যাটটি, কালো বিড়ালটি এখন কি আছে, অন্ধকার রুমে আছে। সো এখানে রিফ্লেক্টস ইন আওয়ার মাইন্ড আ পিকচার অফ অ্যান অ্যানিমাল। এখানে আমাদের মনের মধ্যে একটা সুন্দর ছবি ভেসে আসতেছে, এবং সেটি নট এ ডগ, এটা কুকুরের নয়, অর এ টাইগার, কোনো কুকুরের বা বাঘের ছবিও নয়, অথবা কোনো সিংহের ছবি কিন্তু ভেসে আসতেছে না, অথবা কোনো প্রাণীর ছবি ভেসে আসতেছে না। শুধু চোখের সামনে ভেসে আসতেছে কি, একটা বিড়াল। সো আরো আমরা বুঝতে পারি যে বলছে এ ব্ল্যাক ক্যাট, অর্থাৎ বিড়ালটি কেমন, কালারটি কেমন, কালো। সো এই যে ভেসে আসছে এটাকে বলা হয় আপনার ইমেজ। ওকে, আর ইমেজের মধ্যে অনেক প্রকারভেদ আছে। ওকে, এটা হচ্ছে স্যাম্বল, এটা আমরা ডিটেইলস কনসিট এটা। ওকে, উইট, পার্সনিফিকেশন আমরা আলোচনা করেছি। আচ্ছা, আইরনি আমরা আলোচনা করছি। এখান থেকে চাইলে আপনার, এটা হচ্ছে আপনার এন এবিসি অফ ইংলিশ লিটারেচার, এটা আশা করি সবার কাছে আছে। আচ্ছা, হাইপারবোল, প্যারাডক্স, এগুলো জাস্ট আপনাদের সুবিধার জন্য। একটু দ্রুত হয়ে যাচ্ছে কিনা জানি না, অনেকের কাছে দেখা যাচ্ছে এই বইটি না থাকতে পারে, সে এখান থেকে পজ করে ছোট্ট করে আপনার নিজের মতো করে গুরুত্বপূর্ণ অংশটা আপনি লিখে নিতে পারেন। অনেকগুলো উদাহরণ আছে, বিশ্লেষণ করা আছে, সো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। সো এই ছিল, ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর শেষ পর্যন্ত কে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।